এই 2026-এর এই জুলাই মাসে যে আন্দোলনে এখন সারা দেশ উত্তপ্ত, এই আন্দোলনের তীব্রতা দেখে অনেকেই জানতে চাইছেন, দাদা ভারত কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের মতো হয়ে যাবে? মোদী সরকারের পতন কি অনিবার্য, নাকি আন্দোলনের তীব্রতায় ভয় পেয়ে ধর্মেন্দ্র প্রধানকে মন্ত্রিসভা থেকে বিদায় দিয়ে মোদী আপাতত এই যাত্রা বাঁচবেন? আমার বাংলাদেশের বহু বন্ধু এরই মধ্যে দেখতে পাচ্ছেন মোদী সরকার চলে যাচ্ছে, বিজেপির পতন হচ্ছে, কিন্তু যখন তাদের পাল্টে জিজ্ঞেস করছি, আরে বাবা মোদী না হয় চলে যাচ্ছে তোমরা বলছো, তো মোদী গেলে আসছেটা কে, সেটা কিছু ভেবেছো? তখন কোনো উত্তর কেউ দিতে পারছেন না। এই আলোচনায় প্রশ্ন তিনটি: এক, ধর্মেন্দ্র প্রধান কি যাচ্ছেন চলে? দুই, নরেন্দ্র মোদীর সরকার কি চলে যাচ্ছে? এবং তিন, নরেন্দ্র মোদীর সরকার চলে গেলে কোন সরকার আসছে? আসুন এক এক করে তিনটি প্রশ্নের উত্তরে যাই। প্রথমেই বলি, ঠিকই অবস্থা খুব খারাপ। ছাত্রদের জমায়েত আর শুধু ছাত্রদের নেই, অবশ্য প্রথম থেকেই এটা ছাত্রদের ছিল না, আমি এটা বিশ্বাস করি। সরকার বিরোধী সমস্ত শক্তিগুলো, তার মধ্যে দেশীয় আছে বিদেশিও আছে, এরা এখন একজোট হয়ে ছাত্রদের পিছনে, একেবারে বাংলাদেশের মতো। হয়তো হিংসা বাংলাদেশের মতো সেভাবে ছড়ায়নি, কিন্তু 24-এর ঢাকা আর 26-এর দিল্লির মধ্যে অনেক জায়গায় মিল দেখা যাচ্ছে, বিশেষত আন্দোলনে। এবং আন্দোলন শুধু দিল্লিতে আবদ্ধ নয়, ক্রমশ ছড়িয়ে পড়েছে রাজ্যে রাজ্যে, বিশেষ করে যেসব রাজ্যে বিজেপির সরকার। ব্যতিক্রম এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, ইউপি এবং অসম, এর সঙ্গে আরও দু একটা রাজ্য। 3 রাজ্যের এই মুখ্যমন্ত্রী 3 জন, তারা বড় জবরদস্ত। সেটা আন্দোলন এই রাজ্যগুলোতে, এই 3টি রাজ্যে না ছড়িয়ে পড়ার বড় একটা কারণ। আন্দোলন বন্ধ করার সবচেয়ে বড় শর্ত আন্দোলনকারীরা দিয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে হটাতে হবে। কিন্তু সরকারের তেবর দেখে স্পষ্ট যে ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন না, তিনি থাকছেন, সরকার তাকে হটাবে না। সরকার কেন এত অনড় কেন? একটা মানুষকে হটালে যদি আন্দোলন বন্ধ হয়, শান্তি ফিরে আসে, তখন সরকার কেন সেই দাবি মানছে না? এটাই তো দাবি মানা উচিত। কেন সরকার প্রতিজ্ঞা করেছে যে আন্দোলন যতই হোক না কেন, যতই ছড়িয়ে পড়ুক, এখনই ধর্মেন্দ্র প্রধানকে সরানো হবে না, বরং যত বেশি তার পদত্যাগের দাবি উঠছে, বিজেপি নেতৃত্ব তত বেশি তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। প্রশ্ন, কেন? ধর্মেন্দ্র প্রধান কি বিজেপির কাছে একেবারে অপরিহার্য মুখ, নাকি তাকে সরানো মানে আন্দোলনের কাছে নরেন্দ্র মোদী সরকারের আত্মসমর্পণ, নাকি এর পেছনে আছে আরো গভীর এক রাজনৈতিক দর্শন? কি সেই রাজনৈতিক দর্শন? সম্ভবত বিজেপির দর্শন হলো, নরেন্দ্র মোদীর দর্শন হলো, রাস্তায় ভিড় করে, সামাজিক মাধ্যমে ঝড় তুলে, কিংবা বিরোধীদের দ্বারা চাপ সৃষ্টি করে মোদী সরকারের মন্ত্রীকে নির্বাসন দেয়া যাবে না। আজকের আলোচনায় আমরা শুধু ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ বিচার করব না, আমরা দেখব স্বাধীন ভারতের রাজনীতিতে নৈতিক দায়, এই দায়ের কথা আবার অনেকে বলছেন, তার উদাহরণ দিচ্ছেন, আসবো সেই প্রসঙ্গে। নৈতিক দায়, প্রশাসনিক দায় এবং রাজনৈতিক দায়, এই তিনটির অর্থ কিভাবে বদলে গেছে। এক সময় রেল দুর্ঘটনার পরে লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন। 1999 সালে আবার ভয়াবহ গাইসাল রেল দুর্ঘটনার পর রেলমন্ত্রী নীতিশ কুমার তার পদ ছেড়েছিলেন। আবার 2G স্পেকট্রাম বিতর্কে প্রবল রাজনৈতিক চাপে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল ইউপিএ সরকারের টেলিকম মন্ত্রী এ রাজাকে। তাহলে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং ছাত্রদের আন্দোলনের, এত বড় আন্দোলনের পরেও ধর্মেন্দ্র প্রধান কেন থেকে যাবেন? কেন তাকে রাখার জন্য এত চেষ্টা? এই প্রশ্নের উত্তর শুধু একজন মন্ত্রীর মধ্যে নেই, এর উত্তর লুকিয়ে আছে বিজেপির দর্শন, তার ক্ষমতা পরিচালনার চরিত্রে। সেটা কীরকম? বর্তমান আন্দোলনের তাৎক্ষণিক কেন্দ্রবিন্দু হলো প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট। এই নিটে অনিয়ম, বিশেষত মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ঘিরে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের অভিযোগ।
প্রতিবেদন অনুযায়ী পরীক্ষাটিতে 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী ছিল। পরীক্ষা বাতিল হওয়ায় শুধু একটি পরীক্ষার সময়সূচি বদলায়নি, বহু ছাত্রের দীর্ঘ প্রস্তুতি, অর্থ ব্যয়, মানসিক স্থিতি এগুলো ভেঙে পড়েছে। এই ক্ষোভের সঙ্গে আরও কয়েকটি পুরনো ক্ষোভ যুক্ত হয়েছে, যেমন চাকরির পরীক্ষা বারবার পিছিয়ে যাওয়া, বিভিন্ন রাজ্যে প্রশ্নপত্র ফাঁস। মনে রাখবেন, এই ফাঁসের মধ্যে আবার বিজেপির রাজ্যগুলো ছাড়াও কিন্তু অন্যদের রাজ্যও রয়েছে যারা এই আন্দোলনের পেছনে। এরপরে কোচিং ক্লাস নির্ভর শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা এবং শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের সংকট, সবগুলো একসাথে মিলে আছে। ফলে এটি আর শুধু একটি পরীক্ষা নিয়ে প্রতিবাদ নেই, এটি হয়ে উঠেছে শিক্ষা ব্যবস্থা, নিয়োগ ব্যবস্থা এবং রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক বৃহত্তর যুব অসন্তোষ। আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে তথাকথিত ককরোচ আন্দোলন বা ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারী ককরোচরা তাদের নিজেদের নাম দিয়েছে ককরোচ। অবমাননাকর অভিধা নিজেদের রাজনৈতিক পরিচয়ে পরিণত করেছেন। এর মধ্যে রয়েছে একটা তীব্র শ্লেষ বা ব্যঙ্গ। এই আন্দোলনের সমর্থনে সোনাম ওয়াংচুক অনশনে নেমেছেন এবং তার হাসপাতালে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে, যদিও সেটা আবার হাইকোর্টের অর্ডারই হয়েছে, তাহলে নতুন বিতর্ক তৈরি হচ্ছে। তো বিতর্ক তৈরি তো হবেই, একটা আন্দোলনে তো বিতর্ক তৈরি হবেই। এবং বিভিন্ন শহরে বিক্ষোভ এবং আটক হওয়ার খবরও এসেছে। রাহুল গান্ধী, তার দল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, এমনকি তামিলনাড়ুর যে স্ট্যালিনের পার্টি ডিএমকে, মোটামুটি সমস্ত বিরোধী দলগুলো তারাও করেছে কি রাস্তায় নেমে গেছে এবং ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করার দাবি তুলেছেন। প্রধানমন্ত্রীর বাসভবন অবরোধ হয়েছে কংগ্রেসের নেতৃত্বে। অর্থাৎ বর্তমান আন্দোলনে বাস্তব ছাত্র অসন্তোষ আছে, আবার বিরোধী দলগুলোর রাজনৈতিক সুযোগ সন্ধানও আছে। আন্তর্জাতিক শক্তি বা ডিপ স্টেটের জড়িত থাকার সম্ভাবনাও আছে। বিজেপি জানে আন্দোলনকে পুরোপুরি বিরোধীদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলে মানুষের ক্ষোভ আরও বাড়বে। আবার আন্দোলনের দাবি মেনে শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিলে বিরোধীরা বলবে সরকার পরাজিত হয়েছে। আর এই দ্বন্দ্বের মধ্যেই ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ নির্ধারিত হবে। মন্ত্রীর পদত্যাগ এটা আইনি বাধ্যবাধকতা না রাজনৈতিক রীতি? ভারতে কোনো প্রশ্নপত্র ফাঁস হলে শিক্ষামন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে, সংবিধানে এমন কোনো বিধান নেই। এবং প্রশ্নপত্র ফাঁস যে শুধু ভারতে হয় তা নয়, ইউরোপে আমেরিকার মতো দেশের বড় বড় প্রশ্নপত্র সেখানেও ফাঁস হয়েছে, কিন্তু সেখানে শিক্ষামন্ত্রী কিংবা পদত্যাগের কোনো নিয়ম নেই। এমনকি যেসব সংস্থার প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাদের প্রধান পদে যারা বসে আছেন তারাও পদত্যাগ করেননি। তাদের ওখানে মূল প্রশ্ন পদত্যাগ কেন, প্রশ্নপত্র ফাঁস হলো সেগুলো দেখা, সেই জায়গাগুলো ধরা, যারা ফাঁস করেছে তাদেরকে আইনের মুখে নিয়ে আসা। পদত্যাগ করলে কোনো কিছু হয় না, এটা তাদের নিয়ম। কিন্তু ভারতের আবার অন্যরকম। মন্ত্রী পদে থাকবেন কি থাকবেন না একটা কেলেঙ্কারির পর সেটা একটা বড় জিনিস, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্ত। সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ, কিন্তু নির্দিষ্ট কোনো বিভাগের প্রশাসনিক ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী নৈতিক দায় নেবেন কি না সেটি মূলত একটি সাংবিধানিক রীতির প্রশ্ন। আইন তাকে বাধ্য করে না, আবার রাজনৈতিক সংস্কৃতি তাকে বাধ্য করতে পারে, জনমত তাকে বাধ্য করতে পারে, প্রধানমন্ত্রী তাকে বাধ্য করতে পারেন। আমাদের ভারতে এর সব কটার উদাহরণ আছে। কিন্তু বর্তমান ভারতীয় রাজনীতিতে নৈতিক দায় আর স্বয়ংক্রিয়ভাবে পদত্যাগে পরিণত হওয়ার রাজনীতিটা নেই। সরকার বলতে পারে প্রশ্নপত্র ফাঁস করেছে অপরাধ চক্র, তদন্ত করবে পুলিশ অথবা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, দোষীদের শাস্তি হবে, পরীক্ষা পরিচালনার ব্যবস্থার সংস্কার করা হবে। কিন্তু মন্ত্রী নিজে তো আর প্রশ্নপত্র ফাঁস করেননি, অতএব তাকে সরানোর দাবিটা রাজনৈতিক, আইনি নয়। এই যুক্তি সম্পূর্ণ অযৌক্তিক নয়, যথেষ্ট যুক্তি আছে, কিন্তু পাল্টা প্রশ্নও আছে। কোনো মন্ত্রীর দায় কি শুধু ব্যক্তিগত অপরাধে সীমাবদ্ধ? তার অধীনস্থ ব্যবস্থায় বারবার বিপর্যয় ঘটলেও কি তিনি বলতে পারেন আমি নিজে তো প্রশ্নপত্র ফাঁস করিনি? মন্ত্রী যদি শুধু সাফল্যের কৃতিত্ব নেন কিন্তু ব্যর্থতার দায় না নেন, সেটা না নিয়ে অধস্তন কর্মীদের ওপর চাপিয়ে দেন, তাহলে সংসদীয় জবাবদিহি শব্দটার অর্থ কি? আর এই বিতর্কটাই আজকের আলোচনার
মূল কেন্দ্রে আছে। চলুন ফিরে যাই 1956 সালে। লাল বাহাদুর শাস্ত্রী তখন ভারতের রেলমন্ত্রী। প্রথমে মেহবুবনগরে ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল। শাস্ত্রী পদত্যাগের প্রস্তাব দিলেন, প্রধানমন্ত্রী জওহরলাল তা গ্রহণ করলেন না। কয়েক মাস পরে তামিলনাড়ুতে আরও একটি ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল, শতাধিক মানুষের মৃত্যু হলো। শাস্ত্রী আবার পদত্যাগ করলেন। এবার কিন্তু নেহেরু তার পদত্যাগপত্র গ্রহণ করলেন। শাস্ত্রী ট্রেন চালাচ্ছিলেন না, তিনি সিগন্যাল দেখেননি, পরিচালনা করেননি, রেল লাইনের রক্ষণাবেক্ষণও তিনি ব্যক্তিগতভাবে করেননি। তবু তিনি কি বলেছিলেন দপ্তরের সর্বোচ্চ রাজনৈতিক দায়িত্ব তার পদত্যাগ গৃহীত হয়। পরবর্তী সময়ে এই ঘটনাটি ভারতের সংসদীয় ইতিহাসে নৈতিক দায় গ্রহণের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে ওঠে। তবে এখানেও একটি সতর্কতা প্রয়োজন। শাস্ত্রীর যুগকে অতিরিক্ত রোম্যান্টিক করে দেখা উচিত নয়। তখন সংবাদ মাধ্যমের প্রকৃতি আলাদা ছিল, দলীয় রাজনীতির প্রতিযোগিতা আজকের মতো এত তীব্র ছিল না, সামাজিক মাধ্যম ছিল না, 24 ঘন্টার রাজনৈতিক প্রচার যন্ত্র ছিল না। তাই শাস্ত্রীর পদত্যাগকে তার ব্যক্তিগত নৈতিকতার নিদর্শন বলা যায়, কিন্তু সেটিকে এমন বাধ্যতামূলক নিয়মও বলা যায় না যে প্রতিটি দুর্ঘটনা বা প্রশাসনিক ব্যর্থতার পর মন্ত্রীকে সরে যেতে হবে। তবু শাস্ত্রীর নজির একটি প্রশ্ন রেখে যায়, ক্ষমতার সঙ্গে শুধু কর্তৃত্ব নয়, তার দায়ও থাকে নাকি, এই প্রশ্নটা রেখে যায়। আজকের সরকার হয়তো বলবে শাস্ত্রীর পদত্যাগ তো দুর্ঘটনা বন্ধ করতে পারেনি, তারপরেও দুর্ঘটনা ঘটেছে। নীতিশ কুমারের কথায় আসি। 1999 সালে উত্তরবঙ্গের গাইসালে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ প্রাণহানি ঘটে। নীতিশ কুমার তখন অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী। তিনি নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেন। এখানেও তিনি দুর্ঘটনার প্রত্যক্ষ কারিগর ছিলেন না, কিন্তু রাজনৈতিকভাবে বলেছিলেন রেল মন্ত্রক আমার অধীন, দায় আমার। নীতিশ কুমারের এই পদক্ষেপকে অনেকেই লাল বাহাদুর শাস্ত্রীর নজিরের সঙ্গে মিলিয়ে দেখেন। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, নীতিশ কুমার তখন বিজেপির সদস্য ছিলেন না, তিনি এনডিএ জোটের শরিক সমতা পার্টির নেতা ছিলেন। জোট রাজনীতিতে একজন শরিক দলের নেতা পদত্যাগ করলে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্তৃত্ব ততটা প্রশ্নের মুখে পড়ে না।